বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫, খাদ্য, পুষ্টি ও পরিপাক, লেকচার ৪। ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে সুষম খাদ্য এবং রাফেজ বা আঁশ জাতীয় খাদ্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। আমাদের খাদ্য তালিকার মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য বিদ্যমান থাকে, কখনো আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, পানি, খনিজ লবণ এগুলি। যে খাদ্যের মধ্যে এই ৬টি উপাদান অর্থাৎ আমিষ, স্নেহ, শর্করা, পানি, খনিজ লবণ এবং ভিটামিন তারা গুণাগুণ অনুযায়ী উপযুক্ত পরিমাণে বা যথাযথ পরিমাণে যে খাদ্য অবস্থান করে সেই খাদ্যকে আলহামদুলিল্লাহ আমরা ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলে থাকি। এবং লক্ষণীয় ব্যাপারটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই খাবার গ্রহণের ফলে বা এই সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের যে এনার্জি বা ক্যালোরি প্রয়োজন স্বাভাবিক কাজকর্ম করার জন্য তা আমরা আলহামদুলিল্লাহ পেয়ে থাকি। উদাহরণস্বরূপ একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের ক্ষেত্রে প্রত্যহ প্রায় ২৫০০ থেকে ৩০০০ কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। এখানে কিন্তু ২৫০০ থেকে ৩০০০ ক্যালোরি না, কিলো ক্যালোরি। তার মানে এদেরকে আরো ১০০০ দিয়ে গুণ করে এত ক্যালোরি শক্তির প্রয়োজন। তাহলে যে সমস্ত পূর্ণবয়স্ক পুরুষ কাজ করে অর্থাৎ কর্মশীল তাদের দৈনন্দিন চাহিদা হচ্ছে বা দৈনিক চাহিদা হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ কিলো ক্যালোরি শক্তি। এর আলহামদুলিল্লাহ যে উৎসগুণী রয়েছে তার উৎসগুণীর মধ্যে সুষম খাদ্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে সুষম খাদ্যতে আলহামদুলিল্লাহ ৬টি উপাদানই যথোপযুক্তভাবে নির্দিষ্ট পরিমাণে বিদ্যমান থাকে, যা আমাদের দেহের তথা আমাদের কাজকর্মের জন্য আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুষম খাদ্য কিন্তু প্রকৃতি থেকে আমরা পাবো না, অর্থাৎ প্রকৃতি থেকে সুষম খাদ্য পাওয়া সম্ভব নয়। সুষম খাদ্যের যে আলাদা আলাদা উপাদান রয়েছে এগুলি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রকৃতি থেকে পেতে পারি পৃথক পৃথক ভাবে, কিন্তু সুষম খাদ্য হচ্ছে সেই খাদ্য যে খাদ্যে এই ৬টি এলিমেন্টসই থাকবে। অর্থাৎ তার মানে হচ্ছে এই ৬টি এলিমেন্ট সম্বলিত খাদ্য দিয়ে ইনশাআল্লাহ আমাকে সুষম খাদ্য তৈরি করে নিতে হবে। উদাহরণস্বরূপ হচ্ছে যেমন হচ্ছে খিচুড়ি। বাচ্চাদের জন্য ছোটবেলায় যে খিচুড়ি খাওয়ানো হয় এটি হচ্ছে সুষম খাদ্যের একটি এক্সাম্পল, যেখানে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি এগুলো বিদ্যমান থাকে। অর্থাৎ এই যে খিচুড়িটা রয়েছে এই খিচুড়িতে আলহামদুলিল্লাহ ৬টি উপাদানে কিন্তু বিদ্যমান থাকে। যেমন চাউল, এটা হচ্ছে শর্করা। যদি আমরা খানিকটা মাংস দিয়ে থাকি ইনশাআল্লাহ তাহলে সেটা হবে আমিষ। এবং আমরা যেহেতু খিচুড়ি তৈরি করতে অনেক সময় তৈলাক্ত বা তেল ইউজ করে থাকি তাহলে সেটা হচ্ছে স্নেহ। আমরা তো পানি দিচ্ছি এখানে, সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ পানি পাচ্ছি। তারপর আবার দেখা যায় যে খনিজ লবণ, আমরা কিন্তু সল্ট ইউজ করে থাকি। আবার দেখা যায় অনেক সময় যে বিভিন্ন শাকসবজি ইউজ করতেছি সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন এ, বি, সি, ডি এগুলি ইনশাআল্লাহ পাচ্ছি। তাহলে এই ৬টি উপাদানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি যে খিচুড়ির মধ্যে পাওয়া যাচ্ছে। সুতরাং এই খিচুড়িটা হচ্ছে একটি সুষম খাদ্যের এক্সাম্পল। এখন এই সুষম খাদ্য তৈরি করার সময় ৬টি এলিমেন্টসের কোয়ান্টিটি কেমন হবে অর্থাৎ তাদের পরিমাণটা কেমন হবে এটা নির্ভর করে হচ্ছে বয়স,
লিঙ্গভেদ কি রকম কাজ করে, অর্থাৎ অধিক পরিশ্রমী, মাঝারি পরিশ্রমী না স্বল্প পরিশ্রমী, এগুলো বিবেচনা করা জরুরি। যদি দেখা যায় হচ্ছে লিঙ্গভেদ বলতে এখানে বোঝানো হচ্ছে যে সেটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, অর্থাৎ ছেলে না মেয়ে। বয়স দেখা যাচ্ছে শিশু অবস্থায় কোয়ান্টিটি বা এলিমেন্টসগুলির অর্থাৎ 6টি উপাদানের পরিমাণ এক ধরনের হবে, যখন যৌবন থাকে তখন হচ্ছে আরেক ধরনের হবে, বৃদ্ধকালে আবার দেখা যাচ্ছে এই সুষম খাদ্য তালিকায় খাদ্যের এলিমেন্টসগুলির পরিমাণ অর্থাৎ 6টি উপাদানের পরিমাণ ভিন্ন হবে। এবং সেটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে আবার পরিশ্রমের ক্রাইটেরিয়ার উপর। দেখা যাচ্ছে সে কি কায়িক পরিশ্রমী এবং তার কায়িক পরিশ্রমের লেভেলটা কেমন, সে কি প্রচুর পরিমাণে কাজ করে না খুবই অল্প কাজ করে না দেখা যাচ্ছে মাঝারি পরিশ্রম করে, তার এই পরিশ্রমের উপর বেস করেও কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সুষম খাদ্য তালিকার কোয়ান্টিটি অর্থাৎ খাদ্যের উপাদানগুলো ইনশাআল্লাহ কোয়ান্টিটি নির্ণয় করতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি বাচ্চা শিশুদের জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাদ্য থাকতে হয়, কারণ এতে দেখা যায় আলহামদুলিল্লাহ বাচ্চাদের বা শিশুদের হাড় এবং দাঁতের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এছাড়াও দেখা যায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন যুক্ত খাবার থাকা জরুরি, কারণ এই এলিমেন্টসগুলো অর্থাৎ এই উপাদানগুলো মায়ের এবং দেখা যাচ্ছে যে মায়ের ভ্রূণস্থ যে শিশু অর্থাৎ মায়ের গর্ভে যে শিশু থাকে তার জন্য উপকারী ভূমিকা পালন করে থাকে। সুতরাং এক কথায় বলতে পারি আমরা যে সুষম খাদ্য তৈরির ক্ষেত্রে আমাদের যে ক্রাইটেরিয়াগুলি অর্থাৎ বয়স, লিঙ্গভেদ এবং সে তার পরিশ্রমের ক্যাটাগরি এগুলো বিবেচনা করার পাশাপাশি এই সমস্ত মানুষদের রিকোয়ারমেন্টস অর্থাৎ তাদের দেহের জন্য কোনটি অধিক উপযোগী, অধিক প্রয়োজনীয় সেটার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ সুষম খাদ্যের তালিকাটি তৈরি করা হয়ে থাকে। আমরা ছবিতে একটি সুষম খাদ্য অর্থাৎ 6টি উপাদান সম্বলিত সুষম খাদ্যের চিত্র দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র যে একটি টাইপসের অর্থাৎ 6টি উপাদানের যে কোনো একটি টাইপসের খাদ্য রয়েছে ব্যাপারটা কিন্তু এমন না। এই খাদ্যকে আমরা ছবিতেই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন পদার্থের বা বিভিন্ন ফ্রুটস বলেন, সবজি বলেন, বিভিন্ন খাদ্যের শস্য দানা বলেন, এগুলি কিন্তু সবের এখানে মিশ্রণ রয়েছে। অর্থাৎ আমরা এখানে নরমালি ভাবে 6টি উপাদানের আলহামদুলিল্লাহ উপস্থিতি আছে, সুতরাং এটি মূলত একটি সুষম খাদ্যের ছবি। এখানে ছবিতে দেখতেই পাওয়া যাচ্ছে হরেক রকমের খাবার কিন্তু এখানে বিদ্যমান। রাফেজ বা আঁশ। রাফেজ জাতীয় খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যাদের মধ্যে আঁশ বা তন্তু বিদ্যমান। এগুলো মূলত বিভিন্ন শস্য দানা হয়ে থাকে, শস্য বীজ হয়ে থাকে, শাক হয়ে থাকে, সবজি অর্থাৎ শাকের ডাটাগুলি যেগুলি আছে সেগুলি আলহামদুলিল্লাহ। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন ফলমূল, ফ্রুটস এই রাফেজ বা আঁশ জাতীয় খাদ্যের অন্তর্গত। মূলত দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলা হয় এবং এই রাফেজ হচ্ছে সেলুলোজ নির্মিত উদ্ভিদের যে কোষ প্রাচীর থাকে সেটা। রাফেজ কিন্তু আমাদের দেহে তেমন কোনো পুষ্টি যোগায় না, কিন্তু এই রাফেজ দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে আলহামদুলিল্লাহ সক্ষম। যেমন সেই রোগগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস এগুলো। রাফেজ যুক্ত খাদ্য আমাদের দেহকে আলহামদুলিল্লাহ রোগ থেকে প্রতিরোধ করে অর্থাৎ সুস্থ রাখতে আলহামদুলিল্লাহ সাহায্য করে থাকে। এগুলো মূলত আঁশ বা তন্তুময় খাদ্যই বটে। আমরা চিত্রে রাফেজ যুক্ত খাবারগুলির অংশ দেখতে পাচ্ছি। যেমন এটি মূলত নাশপাতির একটি অংশ। নাশপাতি হচ্ছে মূলত আঁশ জাতীয় খাদ্য।
নিচের পোর্শনটি যদি আমরা দিকে তাকাই তাহলে এটি মনে হচ্ছে একটি হচ্ছে কমলা লেবু এবং আরেকটি হচ্ছে মাল্টা। তাহলে এই কমলা লেবু এবং মাল্টার মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ আঁশ রয়েছে। এবং এর পরের অংশটি রয়েছে আপেল। এই আপেলের মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আঁশ বা তন্তু পেয়ে থাকি। সুতরাং এই ফল ফ্রুটসগুলি, ডিফারেন্ট টাইপসের ফ্রুটসগুলির যে অংশগুলি রয়েছে সেগুলো কিন্তু আঁশ জাতীয়। সুতরাং এই ফ্রুটসগুলি আলহামদুলিল্লাহ রাফেজ বা আঁশ জাতীয় বা তন্তুময় খাবারের মধ্যে পড়ে থাকে। শুধুমাত্র ফ্রুটসই যে পড়ে তা কিন্তু নয়, ফ্রুটস ছাড়াও রয়েছে হচ্ছে বিভিন্ন শাকসবজি এই রাফেজযুক্ত খাবারের অন্তর্ভুক্ত। রাফেজযুক্ত খাবারের গুরুত্ব। রাফেজযুক্ত খাবার আমাদের আলহামদুলিল্লাহ পরিপাকে সাহায্য করে থাকে। আমাদের খাবার গ্রহণ করার পর খাবার ডাইজেস্ট হওয়ার যে প্রসেসিংগুলি, অর্থাৎ যেটি দরকার সেটি রেখে দেওয়া এবং যেটি না দরকার সেটিকে ফেলে দেওয়ার যে প্রসেসিং, সেটিকে মূলত আমরা পরিপাক বলে থাকি। এই পরিপাকের ক্ষেত্রে কিন্তু রাফেজ আমাদের হেল্প করে থাকে। দেখা যাচ্ছে রাফেজযুক্ত খাবারগুলো আমাদের দেহের মধ্যে বা দেহের ভিতরে যে সমস্ত খাদ্য আমরা ইনশাল্লাহ প্রবেশ করে সেখান থেকে পানিকে শোষণ করে এবং পানিকে শোষণ করার পর তারা দেখা যায় যে মলের পরিমাণও বৃদ্ধি করতে সহায়তা করে। আমাদের দেহে যে সমস্ত খাদ্য দরকার নেই, অর্থাৎ একে আর রিফাইনিং বা পরিপাক করা সম্ভব হয় না, সেই সমস্ত খাদ্য মল আকারে নিষ্কাশনে আলহামদুলিল্লাহ রাফেজযুক্ত খাবার সাহায্য করে থাকে। রাফেজযুক্ত খাবার যেহেতু ফ্যাটহীন বা ফ্যাটলেস বা ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে, সুতরাং এই সমস্ত খাবার গ্রহণের ফলে আমরা কিন্তু আমাদের দেহে ইনশাআল্লাহ চর্বি কমাতে পারি। সুতরাং চর্বি কমাতেও এই রাফেজযুক্ত খাবার আমাদের হেল্প করে থাকে। অতিরিক্ত ক্ষুধা লাগা, অর্থাৎ বারবার খেতে মন চাওয়া, এই ধরনের টেন্ডেন্সি বা প্রবণতা কমাতে রাফেজযুক্ত খাবার আমাদের হেল্প করে থাকে। অনেককে দেখা যায় না যে কিছুক্ষণ পরপরই তার খিদে লাগে, অর্থাৎ খেতে মন চায়। এই ধরনের টেন্ডেন্সি রোধ করতে আলহামদুলিল্লাহ রাফেজযুক্ত খাবারের ভূমিকা রয়েছে। রাফেজযুক্ত খাবারের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে, সেটি যখন খাদ্যনালীর ভিতর থেকে পাস করে অর্থাৎ পরিবাহিত হয়, এরা কিন্তু খাদ্যনালীর গাত্রে অর্থাৎ খাদ্যনালীর অভ্যন্তরে কোনো ধরনের গাত্রের বা কোনো ধরনের ঘা বা কোনো ধরনের মোটা অংশ বা লাইক দিস, মনে হয় যে অনেক সময় শুকনো জাতীয় খাবার যদি খাদ্যনালীর ভিতর থেকে যায় তখন দেখা যায় খাদ্যনালীর অংশগুলোর মধ্যে ঘষে ঘষে চলে যাচ্ছে বা ভিতরে ক্ষতের ক্রিয়েশন, এই ধরনের কোনো কাজ রাফেজযুক্ত খাবার দ্বারা আলহামদুলিল্লাহ হয় না। সুতরাং রাফেজযুক্ত খাবার খাদ্যনালীর গাত্রে কোনো ধরনের পিণ্ড বা অনেকটাই দেখা যায় যে খাদ্যদ্রব্য জমে যেয়ে সেখানে লাইক দিস গুটি গুটি আকারে তৈরি হয়, এই ধরনের টেন্ডেন্সি রাফেজযুক্ত খাবার থেকে আমরা ইনশাআল্লাহ আশা করি না। এটার জন্য এই রাফেজযুক্ত খাবার কিন্তু আমাদের রোগ প্রতিরোধে ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ করতে ইনশাআল্লাহ সক্ষম। ধারণা করা হয় এই রাফেজযুক্ত খাবারের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের দেহকে সুস্থ রাখতে পারি এবং বিভিন্ন ধরনের ডিজিজ, যে সমস্ত ডিজিজ মারাত্মক বলে মনে হয় বা মারাত্মক বলা চলে, সেই সমস্ত ডিজিজ থেকে আলহামদুলিল্লাহ আমরা ঝুঁকিটা আমাদের অনেকাংশে কমে আসে রাফেজযুক্ত খাবার গ্রহণের ফলে। সেই সমস্ত রোগগুলোর মধ্যে যেমন পিত্তথলির রোগ, খাদ্যনালী বা মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিসাইটিস, হৃদরোগ অর্থাৎ হার্টের ডিজিজ, স্থূলতা, মোটা হওয়া, এই সমস্ত ডিজিজের ঝুঁকি অনেকাংশে কিন্তু কমে যায়। যেহেতু এই সমস্ত রোগ হিউম্যান বডিতে মারাত্মক হুমকি, সুতরাং এই সমস্ত রোগ যাতে ইনশাআল্লাহ না হয় এটার জন্য আমাদের অতিরিক্ত পরিমাণে রাফেজযুক্ত খাবার গ্রহণ করাটা জরুরি। এটার জন্য প্রতিদিন আমাদের ন্যূনতম পক্ষে মোটামুটি 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাবার খাওয়া উচিত, অর্থাৎ আমাদের খাদ্য তালিকায় ফ্রুটস এবং শাকসবজি ইনশাআল্লাহ প্রতিদিনই থাকা আবশ্যক।